নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিকের মুখ থেকে কিশোরী এবং বিভূতির সাথে শুনতে চলেছেন এক ভয়ানক মেষপিশাচের কাহিনী। হঠাৎ করেই বিদ্যাধারী নদীর জলে আগমন ঘটল এক ভয়ানক মেষপিশাচের। পাটালিপুর গ্রামে কোনো মানুষ আর নদীর জলে নৌকা নিয়ে নামতে পারল না মৎস্য শিকারের জন্য, কারণ সকলেরই যে প্রাণের ভয় রয়েছে। ফলে গ্রাম জুড়ে নেমে এলো অনাহার, দুর্ভিক্ষ আর হাহাকার। ঠাকুরমশাই কীভাবে রক্ষা করবেন সকল গ্রামবাসীর, দরিদ্রের, দুস্থ শ্রেণী মানুষদের, কিভাবে তিনি এই ভয়ানক মেষপিশাচ দমন করবেন, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক হ্যান্ডফিকেশন মাস্কেকো পিশাচ এই গল্পটি। তাহলে আর দেরি না করে শুরু হতে চলেছে আমাদের আজকের বিশেষ নিবেদন। আপনারা শুনছেন বং রহস্য ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে জয়। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। নাও সতীশ, আর বেশি দেরি করে লাভ নেই। শেষ রাতের অন্ধকার থাকতে থাকতে চলো আমরা এবার ডিঙি ছাড়ি। নদীর একেবারে মাঝ বরাবর যেতে হবে। এখন বর্ষার সময়, এই সময় বড় বড় মাছ প্রচুর আমদানি হয় নদীতে, আর এটাও তো আমাদের অর্থ উপার্জনের প্রাকৃতিক সুযোগ। হ্যাঁ গো অরুণদা, তুমি একেবারে যথার্থ বলেছ। এই তো নৌকো ছাড়বো, এবার তাড়াতাড়ি তোমরা সকলে উঠে পড়ো দেখি। জাল ঝুড়ি থলে আর যা কিছু আছে সব নৌকায় তোলো, আমি নৌকা ছাড়ছি। হ্যাঁ সতীশ, তুমি দুগ্গা বলে নৌকা ছাড়ো। আমরা সবাই উঠে পড়েছি। পাটলিপুত গ্রামের একেবারে কোল ঘেঁষে বয়ে চলেছে বিদ্যাধারী নদী। সেই নদী আকারেও গভীরতায় খুব একটা বেশি বড় না হলেও সেখানকার মানুষের প্রধান একমাত্র জীবিকা হলো নদীবক্ষ থেকে মাছ ধরে তা স্থানীয় বাজারে বিক্রি করা। শেষ রাতের অন্ধকার থাকাকালীন গ্রামের মানুষেরা নৌকা ডিঙি নিয়ে বেরিয়ে পড়ে নদী মধ্যবর্তী অংশের দিকে। জাল ফেলে মাছ তুলে ভোরের আলো ফুটতেই তারা সেই মাছ নিয়ে বাজারে যায়। এইভাবেই সেখানকার মানুষের দিন চলে। আজ পূর্ণিমার শেষ রাতের সোনালি চাঁদনির আলোয় গোটা বিদ্যাধারী নদীর জল ঝলমল করেছে অভ্রের কণার মতন। এক ঝলক দেখলেই মনে হয় নদীর মধ্যে ঈশ্বর বুঝি গলিত সোনা ঢেলে দিয়েছে। কোনো রূপ কৃপণতা না করেই সতীশ, হারুন এবং আরও 5 মানুষকে ছোট্ট ডিঙার উপর চড়ে বসতেই ডিঙি দুলে উঠল, দাঁড় বাইতে আরম্ভ করলো নদীর মাঝ বরাবর যাওয়ার উদ্দেশ্যে। পরিবেশ একেবারে নিস্তব্ধ, নিরিবিলি, কোনোরকম কোনো আওয়াজ হচ্ছে না। এমনকি প্রকৃতির মধ্যে এতটুকু আলো পর্যন্ত জ্বলতে দেখা যাচ্ছে না। এই প্রকৃতি পৃথিবীর নাকি অন্য কোনো জগতের, তা বলা বড় দুষ্কর। নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে সেই ডিঙি ক্রমাগত এগিয়ে চলেছে গভীর জলের দিকে। ঠিক এমন সময় নৌকার মাঝি সতীশ দলনেতা হারুনদার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা হারুনদা, ডিঙিখানা কি নদীর মাঝ বরাবর নিয়ে যাব নাকি তীরের দিকে? তোমার কি মনে হচ্ছে সতীশ? নদীর ওই পাড়ে দিকে গেলে কি ভালো মাছ পাওয়া যাবে? হ্যাঁ গো হারুনদা, আমার তো সেরকমটাই মনে হচ্ছে, কারণ নদীর মাঝ বরাবর অনেক নৌকা ডিঙি ইত্যাদি চলে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু ওই পাড়ের বন জঙ্গলের দিকে খুব একটা কেউ যায় না, তাই যত মাছের ডেরা ওখানেই।
বেশ, তবে তাই চলো। তুমি বরং ডিঙিখানা নদীর ওই বন জঙ্গলে ঘেরা পাড়ের দিকে ঘোরাও। বিদ্যাধারী নদীর শীতল জলের বুকে সপাত সপাত শব্দ তুলে বিদ্যাধারী নদীর শীতল জলের বুকে সপাত সপাত শব্দ তুলতেই দাঁড় বেয়ে বিদ্যা বেশ, তবে তাই চলো। তুমি বরং ডিঙিখানা নদীর ওই বন জঙ্গলের ঘেরার পাড়ের দিকে ঘোরাও। বিদ্যাধারী নদীর শীতল জলের বুকে ছপাত ছপাত শব্দ তুলে দাঁড় বেয়ে সতীশ ডিঙিখানা এগিয়ে নিয়ে চলল নদীর ওই পাড়ের বন জঙ্গল ঘেরার তীরের দিকে। সকলে আবার ব্যস্ত হয়ে পড়ল, যে যার মতো গল্পগুজব করতে করতে বেশ কিছুটা সময়ের মধ্যে সতীশ ডিঙি নিয়ে উপস্থিত হলেন সেখানে। সকলেই যে যার মতন জাল ফেলল। স্বল্প কিছুটা সময়ের মধ্যে জাল টেনে তোলা মাত্র দেখা গেল প্রচুর বড় বড় মাছ। জাল রীতিমতো ভারী হয়ে গিয়েছে। সেই মাছের পরিমাণ এতটাই বেশি যে এর আগে কখনো কোনো দিন তারা এত মাছ একসাথে ধরেনি। সকলেই যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সতীশেরও ভীষণ আনন্দ হলো এরকম এক সৎযুক্তি দেওয়ার জন্য। সকলের মাছ ধরা শেষ হলে সতীশ ডিঙি ঘোরাতে যাবে, ঠিক এমন সময় নদীর পাড়ে থাকা জঙ্গলের মধ্যে নুয়ে পড়া ঘন বাঁশঝাড় কেমন যেন বিনা বাতাসে মড়মড় শব্দে দুলে উঠল। বাঁশঝাড়ের ভিতর থেকে কে যেন খানা খানা গলায় নাকি সুর এবার বলে উঠল, এই তোরা কারা রে? আমার ডেরায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছিস, অথচ আমায় মাছ দেওয়ার প্রয়োজন মনে করছিস না? বলি তোরা যদি সব মাছ ধরে নিস তাহলে আমি কি খাবো? এমন খানা খানা গলায় নাকি সুরে বলে এই কথাগুলো, এমন খানা খানা গলার নাকি সুরে বলায় এই কথাগুলো রীতিমতন চমকে গেল ডিঙির মধ্যে উপস্থিত থাকা সমস্ত মানুষজন। সে দলনেতা হারুনদায়ের কাছে মুখে এনে ফিসফিস করে বলল, সে দলনেতা হারুনদার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি কোনো চিন্তা করো না হারুনদা, এর নির্ঘাত কোনো চ্যাংলা ছোকরা হবে। আমাদের এভাবে ভয় দেখিয়ে সে আমাদের কাছ থেকে মাছ হাতাতে চায়। দেশে বদ লোকের তো আর অভাব নেই। এও হলো সেরকম একজন বদ মানুষ। কি বলছো তুমি সতীশ? এরকম গলার আওয়াজ কি বলছো সতীশ? এরকম গলার আওয়াজ কোনো মানুষের পক্ষেও আদৌ সম্ভব? তাছাড়া আবার কি হারুনদা, মানুষ ছাড়া অন্য কিছু আবার কি হতে যাবে? তোমরা কষ্ট করে মাছ ধরছো আর সেই মাছ ভাগ চাইছো অপর কোনো লোভী অসৎ ব্যক্তি। দাঁড়াও তো, মজা দেখাচ্ছি। এই কথা বলে সতীশ মাঝি এবার নিজের দাঁড়খানা বন জঙ্গলে ঢাকা তীরের দিকে উঁচিয়ে ধরে জোর গলায় ধমকের সুরে বলল, এই কে রে? এরকমভাবে আমাদের ভয় দেখিয়ে মাছ নেওয়ার চেষ্টা করছিস? আমার নাম সতীশ। এত সহজে ভয় পেয়ে তোর হাতে মাছ তুলে দেওয়ার পাত্র আমি নই। যদি সৎ সাহস থাকে বুকের মধ্যে, তাহলে বনের জঙ্গলের ভিতর লুকিয়ে না থেকে বাইরে বেরিয়ে আয় দেখি, তখন বুঝবো তোর কত সাহস। আবার বলে কি না এই জায়গা নাকি তার ডেরা। বিদ্যাধারী নদী আমাদের মা, সে প্রকৃতির দান, তার উপর আমাদের সবার সমান অধিকার রয়েছে।
সতীশ মাঝির এই কথা শেষ হতে না হতেই এরকম এক ভয়ানক ঘটনা ঘটবে তা তাদের কারোরই ধারণার পুরোপুরি বাইরে ছিল। নদীর তীরে থাকা জঙ্গল আবার দুলে উঠল, বাসে মরমর শব্দে দোলা লাগলো। ডিঙির মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকা প্রত্যেকটি মানুষ অলপ দৃষ্টিতে টান টান উত্তেজনা বুকের দিকে তাকিয়ে রইল তীরের দিকে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হলো নিমেষের মধ্যে। ঠান্ডা জলের স্রোতের বারংবার এসে আছড়ে পড়ল তাদের উপর। জলের বুকে নুইয়ে পড়া বাচ্চার বেয়ে সরীসৃপের মতন কি যেন একটা বাইরে বেরিয়ে এসে ঝুপ করে ডুবে গেল বিদ্যাধরীর কালো কুচকুচে জলে। এই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য দেখে সকলের বুক ছাপড়ে মতন বুকের হাঁপড়ে মতন উঠানামা করতে আরম্ভ করলো। প্রত্যেকের চোখ মুখ জুড়ে নেমে এলো আতঙ্কের ত্রাস। হারুনদা সতীশের উদ্দেশ্যে বলে উঠল, ওরে বাবারে, ও সতীশ, ওটা কি ছিল গো? ওই রকমভাবে নুয়ে পড়া বাঁশঝাড়ে ওই রকমভাবে নুয়ে পড়া বাঁশ গাছ বেয়ে কী যেন একটা কালো মতন নেমে এসে সোজা নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। যে এ কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ হারুনদা, তুমি এত মিশামিশি ভয় পাচ্ছ কেন বলো দেখি? তুমি ছাড়া আর কী বা হতে যাবে? মানুষ ছাড়া আর কী বা হতে যাবে? বুঝতে পারছো না? এরকম ছলাকলা করে আমাদের ভয় দেখাতে চাইছে। আমরা তো আর সহজে ভয় পাচ্ছি না, তাই এরকম কাজ করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ওই যে কথাই বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়, বই হলো সেই পন্থা। কিন্তু আমিও এত সহজে ছাড়ার বান্দা নই। সে যদি হয় বুনবল, আমিও তেমন বাঘা তেঁতুল। আজ যতক্ষণ না এই জাল থেকে উঠেছে আজ যতক্ষণ না এই জল থেকে উঠেছে আমি ডিঙি নিয়ে এখানেই থাকবো। দেখি একটা মানুষ কতক্ষণ এই নদীর জলের মধ্যে ডুবে থাকতে পারে। দেখ না, এতক্ষণেই সে সাঁতার কেটে ভেসে উঠবে। সতীশ মাঝির কথা থামতে না থামতেই বিদ্যাধরী নদীর কালো জলের তলা থেকে খিলখিল করে কেন যেন অমানসিক ভয়ানক রকমের হাসি হেসে উঠল। হাসি থামলে সে বলল, আমি কোনো মানুষ নই, আমি কোনো মানুষ নই কো, আমি মেসো পিশাচ। আমি কোনো মানুষ নই কো, আমি মেসো পিশাচ। মাছ শিকার করে খাওয়াই আমার কাজ। আর আর মাঝে মাঝে আর মাঝে মাঝে আর মাঝে মধ্যে দু একবার নদীর জলে ভেসে আসা মরা মানুষের গলা পচা মাংস খেয়েছি। তবে তরতাজা মানুষের রক্ত ও স্বাদের ও মাংসের স্বাদ পাইনি আজ অবধি। তোমরা চাইলে তোমাদের মেরে সেই স্বাদ গ্রহণ করতে পারি। এই কথা বলেই আবার বিকট অট্টহাসির শব্দ উঠে এলো জলের অতল থেকে। আর এর পরপরই প্রত্যেককে যা দেখলো তাতেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে গেল। মাথার উপর সমস্ত আকাশ ভেঙে পড়ল। কালো বিদ্যাধারীর জলের তলা থেকে পাউন্ড কৌড়ির মতন ডুব দিয়ে উঠে এলো এক বিকট দর্শন বিভীষিকা। সে যেন কোনো মানুষ নয় তা বুঝতে কোনো রকমই অসুবিধা হলো না, কারণ মানুষের আকার আকৃতি মোটেও ওই রকম হয় না। একটা কালো কুচকুচে পিচ্ছিল শরীর, সেখানে নাক চুক, সেখানে মুখ চোখ কান বলতে কিছুই নেই। রয়েছে কেবলমাত্র কতগুলো বড় বড় শুয়োর জাতীয় কিছু। সেই সুরের মধ্যে আটকে রয়েছে অসংখ্য ছোট বড় নানা নানা মাপের মাছ। সেই মাছ সে ক্রমাগত চালান করেছে তার মুখগহ্বরে। এই দৃশ্য দেখে আত্মহারা খাঁচা আত্ম এই দৃশ্য দেখে আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হলো হারুনের। সে কোনো রকমেই সতীশের উদ্দেশ্যে বলে উঠল, সতীশ সতীশ, এ কোনো মানুষ নয়, এ মানুষ হতে পারেই না। এই ভয়ানক রকমের এক পিশাচ আমাদের প্রাণে বাঁচানোর জন্য
আমাদের প্রাণে বাঁচানোর জন্য এক্ষুনি এই স্থান ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে কেউ জীবিত অবস্থায় আমরা ঘরে ফিরতে পারবো না। তুমি তাড়াতাড়ি নৌকা চালাও। শরীরের সমস্ত শক্তি কোনো রকমে একত্রিত করে সতীশ এবার দাঁড় বাইতে আরম্ভ করলো। পিছন থেকে ভেসে এলো সেই মাসকেকো পিশাচের খিলখিল অট্টহাসির শব্দ আর তার বলা কয়েকটা কথা। আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়ব না। এই বিদ্যাধারী নদী এখন আমার আয়ত্তে রয়েছে। রাতের অন্ধকারে যে বা যারা এই নদীতে মাছ ধরতে আসবে তারা আর প্রাণ ফিরে নিয়ে যেতে পারবে না। এই কথা তোরা সকলকে জানিয়ে দিস। এই নদীর সমস্ত মাছ এখন থেকে আমার, শুধুই আমার। নদীর জলের মাছ ভক্ষণ করার অধিকার আমার ছাড়া অন্য কারোর নেই। সময়টা এখন মাঘ মাসের কনকনে ঠান্ডা। না আজ রবিবার না, তাই অফিস ছুটির দিনও না, কিন্তু তবুও আজ অফিস যাইনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আবার এদিকে বাড়িতে একলা সময় সময় কাটানো আমার কাছেই বড়ই কষ্টকর এক ব্যাপার। তাই একটু গল্পগুজব করার জন্য কিশোরীকে ডেকে নিয়েছিলাম। তাকে বললাম দুপুরে খাবারটা সে যেন আজ আমার বাড়িতেই খায়। এই ভেবে বাজার থেকে আমাদের দুজনের জন্য বেশ ভালো মন্দ জিনিস কিনে আনলাম রান্নার জন্য। দুই বন্ধু মিলে গন্ধ গল্পগুজব করতে করতে বেশ ভালোই বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল দিনটা। দুপুরে খাওয়ার পর বিছানায় গা হেলিয়ে দিতেই কিশোরীর মুখে একখানা পান ভরে তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় গা হেলিয়ে দিতেই কিশোরের মুখে একখানা পান ভরে দিল। চিবোতে চিবোতে বলল, ও হে ভায়া, বিভূতি বলি দুপুরবেলায় ভাত খাওয়ার পর এরকমভাবে শুয়ে বসে সময় কাটিয়ে কী লাভ বলো দেখি? তার থেকে বরং চলো আমরা একটিবার এই সময় মঠ লেনে তান্ত্রিকে বাড়ি থেকে ঘুরে আসি। তার বাড়ি গেলে কোনো এক কাহিনী তিনি আমাদের নিশ্চয়ই বলবেন, আর সেই কাহিনী শুনতে শুনতে আমাদের ভীষণ ভালো লাগবে। সেই জন্য বলছি, এইভাবে বৃথা সময় নষ্ট না করে আমরা তান্ত্রিকের বাড়ি গেলে ভালোই হয়। হ্যাঁ কিশোরী, কথাখান আছে, তুমি খুব একটা ভুল কিছু বলছো তেমনটা নয়। সত্যি ঠাকুরমশাইয়ের বাড়ি গেলে আমাদের বেশ ভালোভাবে সময়টা কেটে যায়। সে কথা আমিও জানি, কারণ তিনি তার অতীত জীবনে ঘটে যাওয়া এমন কিছু একটা ঘটনা বলবেন যা শুনে রোমাঞ্চকর এবং লোমহর্ষ। কিন্তু এই ভর দুপুরবেলায় একটু ভাত ঘুম দিলে ভালো হতো না? না না ভাই, এখন আর আমাদের ঘুমিয়ে কাজ নেই। তার থেকে বরং এই শীতের দিনে গায়ের নরম রোদ মেঘে দুগ্গা দুগ্গা বলে রওনা দিই মঠ লেনের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, যাবার পথে আমাদের কিন্তু পাঁচ মাথার মোড় থেকে ছোট্ট ঘুমটির মতো দোকানটা থেকে ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে একটি প্যাকেট প্যাকিং সহ সিগারেট কিনে নিয়ে যেতে হবে। জানো, সে তো আবার সিগারেট খেতে কত পছন্দ করে। প্যাকিং সহ সিগারেট ছাড়া তিনি একেবারে গল্প বলে উঠতে পারেন না। হ্যাঁ, সে তো বিলক্ষণ জানি। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তুমি এখানে একটু বসো, আমি চট করে একবার ওই ঘরের পাড়ার পোশাকখানা বদলে নিই। আচ্ছা ভাই, ঠিক আছে, তবে তুই পোশাক পরিবর্তন কর, আমি বরং এখানেই বসে আছি। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যে প্রস্তুত হয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম রাস্তায়। আজ আকাশের মুখে বড়ই উজ্জ্বল ঝরঝর তকতকে, কোথাও একটু মেঘের চিহ্ন নেই নেই সুতরাং বৃষ্টিপাতের বিন্দুমাত্র সম্ভাবনা না থাকার দরুন আমি কিংবা কিশোরী আমরা কেউই ছাতা নিইনি সঙ্গে। হাঁটতে হাঁটতে পাঁচ মাথা মোড়ে এসে ছোট্ট ঘুমটি দোকান থেকে 20 পয়সা দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট প্যাকিং সহ সিগারেট কিনে নিয়ে আবার পুনরায় ফের নতুন উদ্যমে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্য মটলেন। কী ব্যাপার হে ভাইয়া, কী ব্যাপার হে ভাইয়া বিভূতি, আজ যে দেখি ঠাকুরমশাই গিরিয়ে সদরদার পুরোপুরি
হট করে খোলা রয়েছে। কিশোরীর কথা শুনে আমিও দেখলাম সত্যি আজ ঠাকুরমশাইয়ের গৃহের দরজা বন্ধ নেই, বরং খোলা রয়েছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে হাসতে হাসতে রসিকতায় করে বললাম, দেখো হয়তো ঠাকুরমশাই আমাদের এখানে আসার কথা অনেক আগেই জানতে পেরে গিয়েছেন, আর সেই কারণেই তিনি দরজা খুলে রেখেছেন। আরে আরে কাকা বাবুরা, সে আসুন আসুন, ভিতরে আসুন। বাবা মশাই আপনাদের জন্য অপেক্ষা করছে। তিনি আমায় আজ কতবার করে বললেন যে আমি যেন দরজা খুলে রাখি, আপনারা নাকি আসছেন। আমি বাবার মশাইয়ের কথা শুনে দরজা খুলে রেখেছিলাম, আর দেখুন আপনারা ইতিমধ্যেই চলেও এলেন। চারির কথা শুনে আমি এবং কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। না চারি, বলা কথাগুলো আমাদের খুব একটা অবাক করলো না, কারণ আমরা জানি যে ঠাকুরমশাই এমন অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে, যে সমস্ত ক্ষমতাই আমাদের মতন সাধারণ কোনো মানুষের থাকে না। আমি আর কিশোরী আমরা দুইজন এবার ঢুকে এলাম ঘরের ভিতর। ঠাকুরমশাই দাওয়ায় রাখা তপ্তকোষের উপর বসেছিলেন। তিনি আমাদের দেখতে পেয়ে হাসতে হাসতে বললেন, আরে এসো এসো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম।